আজকের আমাদের গল্পটা হলো একটা গ্যাংস্টার বসের। সে দুর্ঘটনাগ্রস্ত হয়ে একটা হাই স্কুল ছাত্র শরীরের ভিতরে ঢুকে যায়। এরপরে স্কুলে তাকে বুলিদেরও মোকাবেলা করতে হয়। এর পাশাপাশি সে এমন একটা জিনিস জানতে পারে যার সম্পর্কে সে আগে কিছুই জানতো না। বন্ধুরা, এই কোরিয়ান ড্রামাটা বেশ মজার আর অ্যাকশন কমেডিতে ভরপুর। আপনারা ভাবছেন এই ড্রামাটা হয়তো আপনারা আগেও দেখেছেন আমার চ্যানেলে, কিন্তু এমনটা নয়। এই গল্পটা সম্পূর্ণ আলাদা। গল্পটা শুরু হয় একজন গ্যাংস্টার বস জাংকে দিয়ে। তার জীবন বেশ দারুণ কাটছিল। একটা ভালো বউ ছাড়া তার জীবনে আর কিছুই অভাব ছিল না। তার স্ত্রী সিয়ং জাংকে একদম ভালোবাসতো না, কিন্তু জাংয়ের এতে কিছুই যায় আসতো না, কারণ সে সিয়ানকে বিয়ে করেছিল শুধুমাত্র এই কারণেই যে সে হানহো কোম্পানির চেয়ারম্যানের মেয়ে। যাই হোক, আজ জাং জানতে পারে যে তার একটা নতুন প্রজেক্টের মাঝখানে একটা কাঠমিস্ত্রির দোকান আসছে, আর কাঠমিস্ত্রিটা তার দোকানটা সরাতে রাজি হচ্ছে না। এই কথাটা শুনে জাং তার সবচেয়ে বিশ্বাস্ত লোক ম্যানচোলকে ডাকে আর বলে যে কিছু লোক নিয়ে গিয়ে ওই কাঠমিস্ত্রির দোকানটা ওখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে সেই কাঠমিস্ত্রিকে দেখি সে খুব ভয়ে ছিল। ঠিক তখনই ম্যানচোল কিছু লোকজন নিয়ে সেখানে হাজির হয়। এরপর সেই লোকগুলো ওর ভালোই খাতিরদারি করে। তারপরে ম্যানচুল বলে যে যদি তুই 3 গোনার মধ্যে এতে সই না করিস তাহলে আমরা তোর হাত কেটে নিয়ে আঙুলের ছাপ নিজেই নিয়ে নেবো। কাঠমিস্ত্রি জং ও ভয় পেয়ে সইটা করে দেয়। অন্যদিকে আমরা দেখি রাতে জাং নিজের ডিনার করছিল। তখন সেখানে ইয়ং নামের একজন লোক আসে। সে যে কোনোভাবে জাংয়ের থেকে উপরে উঠতে চায়। এখানে জাং ইয়ংকে একটু অপমান করে। নিজেকে অপমানিত করার পরে সেই লোকটা সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পরে আমরা দেখি কোম্পানি থেকে জাংকে একটা বিল্ডিং গিফট করা হয়েছে। সেই আনন্দ উদযাপন করার জন্য সে একটা রেস্টুরেন্টে রামেন্স নুডলস খেতে যায়। হ্যাঁ বন্ধুরা, সেই রামেন নুডল যেটা নারুটোর খুব পছন্দ ছিল, কিন্তু আসলে তার রামেন খাওয়ার কোনোই উদ্দেশ্য ছিল না। সে অন্য কাউকে দেখার জন্য এখানে এসেছিল। এখানে একটা ডাং নামের হাই স্কুলের ছেলে জংয়ের উল্টো দিকে বসে রামেন খাচ্ছিল। জাং রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞাসা করে যে 10 বছর আগে এই রেস্টুরেন্টে যিনি চালাতেন তিনি এখন কোথায় আছে। এই কথা শুনে রেস্টুরেন্টের মালিক তাকে বলেন যে সেই মহিলাটা তো মারা গেছে হয়তো। এটা শুনে জাং রামেনটা চেখে দেখে, যা তার একদমই পছন্দ হয়নি। এরপর সে দাম মিটিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় ছেলেটার মানে ডাঙের কাছে একটা ফোন আসে। ফোনটা আসার পরে সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যেতে শুরু করে। ছেলেটা সেই মহিলাটাকে বলে যে আমার মানিব্যাগটা কোথাও হারিয়ে গিয়েছে। এই কথা শুনে সেই মহিলাটা বলেন যে যাও বাবা, এই আঙ্কেলটা আছে তো, ইনি তোমার টাকা দিয়ে দেবে। এরপর সেই মহিলাটা জাংয়ের কাছ থেকে টাকা নেয় আর বলে যে এর বদলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি একটা গিফট দিতে চলেছি। জাং টাকাটা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু আবর্জনার গাড়ির জন্য সে রাস্তায় জ্যামে ফেসে যায় আর বাইরে এসে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় ডাং নামের সেই ছেলেটা উপরে একটা পাঁচিলের উপরে হাঁটতে হাঁটতে জুতো নামানোর চেষ্টা করছিল, আর তখনই আচমকাই সে নিচে জাংয়ের উপরে এসে পড়ে যায়। এতে করে জাং সেখানেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এরপর জাংয়ের জ্ঞান ফেরে একটা হাসপাতালের বেডে। একজন নার্স তাকে এসে বলছিল বাবা তুমি এখন ঠিক আছো। জাং ভাবছিল এই নার্সটা কেন আমাকে এত আদর করে ডাকছে। নার্সটা ডাক্তারকে ডাকতে সেখান থেকে বেরিয়ে যায়। তখনই জাং উঠে বাইরের দিকে বেরিয়ে আসে। সেখানে একজন লোক তাকে আবারও জিজ্ঞাসা করে বাবা তোমার জ্ঞান ফিরেছে। জাং ভাবছিল এই লোকগুলো কি সব পাগল হয়ে গেছে নাকি রে, 80 বছরের একটা লোককে এরা আদর করে বাবা বলে ডাকছে। কিন্তু তখনই সে একটা জোর ধাক্কা খায়। সে তার সামনে নিজের শরীরটা দেখতে পায় যেটা বিছানায় পড়ে আছে, আর সে এখন কোমায় আছে। এরপর সেই কাঠমিস্ত্রি জংও সেখানে চলে আসে আর জাংকে নিজের ছেলে বলতে শুরু করে। জাং বুঝতে পারে যে এই মুহূর্তে তার আত্মাটা সেই হাই স্কুল ছেলের শরীরের ভিতরে চলে এসছে, যে তার উপরে কিছুক্ষণ আগে পড়ে গিয়েছিল। এইসব দেখে জাং তো পুরো অবাক হয়ে যায়। ডাক্তার মনে করছিল এই ছেলেটার মাথায় চোট লাগার জন্য হয়তো সে এত অদ্ভুত আচরণ করছে। এখানে কাঠমিস্ত্রি জং বলেন যে আমার ছেলের কথাবার্তাও পুরোপুরি বদলে গিয়েছে ডাক্তার। তিনি বলেন ডাং আমি তোমার বাবা, তুমি কি আমাকে চিনতে পারছো না। কিন্তু জাং উত্তর দেয় ওরে বুড়ো আমার থেকে দূরে থাক, আমি তো ছেলে টেলে না বুঝলি। ডাক্তার বলে যে হয়তো এর মাথায় কোনো গুরুতর চোট লেগেছে, এটা কিছুদিনের মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যাবে। এবার জাংয়ের মনে পড়ে যে সে তো সেই ছেলেটার শরীরে এসছে যার সঙ্গে তার রেস্টুরেন্টে দেখা হয়েছিল, আর নিশ্চয়ই রেস্টুরেন্টের সেই মালিকই তাদের আত্মাকে বদলিয়ে দিয়েছে। জাং সঙ্গে সঙ্গে আবার সেই রেস্টুরেন্টে যায়, কিন্তু এখন সেখানে কোনো রেস্টুরেন্ট ছিল না, আর তার একটা মহিলার সঙ্গে ঝগড়াও শুরু হয়ে যায়। সেই মহিলাটা বলছিল যে ওই রেস্টুরেন্টটা তো এখান থেকে বহু বছর আগেই উঠে গেছে, কিন্তু জাং তাকে বলে যে আমি তো গতকালই এখান থেকে রামেন খেলাম। কিন্তু সেই মহিলাটা ওকে পাগল বলে মনে করছিল। ঠিক সেই সময় জাংয়ের আসল শরীরটা কমাই যাওয়ার খবরটা শুনে সেই লোকটা মানে ইয়ং খুব খুশি ছিল। অন্যদিকে জাং তার নিজের বাড়িতে পৌঁছয় আর দেখা যায় তার স্ত্রী কাঁদছে। জাংয়ের মনে হচ্ছিল যে হয়তো তার স্ত্রী তার স্বামীর কমাই যাওয়ার ব্যাপারটা শুনে দুঃখ প্রকাশ করছে, কিন্তু আসলে এমন কিছুই ছিল না। সে নিজের গয়না ভেঙে যাওয়াই এই নাটক করছিল। ঘরের ভিতরে হঠাৎ জাংকে দেখে তার স্ত্রী তো পুরো ভয় পেয়ে যায়। সে বলে আমি তোমার স্বামী, আমি জং। কিন্তু তার স্ত্রী বিশ্বাস করে না। সে অ্যালার্ম বাজিয়ে একটা তলোয়ারি তুলে নিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই গার্ডরা সেখানে এসে ওকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর অফিসার তাকে জিজ্ঞাসা করে যে তুই ওই বাড়িতে কেন গিয়েছিলি, তুই কি সেখানে চুরি করতে গিয়েছিলি নাকি। জাং খুব রেগে যায়। সে বলে যে ওই পুরো বাড়িটা আমার, আমি নিজের বাড়িতে কেন চুরি করব। সেই কাঠমিস্ত্রি তার ছেলেকে থামায় আর পুলিশকে বলে যে এর মাথায় একটু চোট লেগেছে, তাই এমন উল্টোপাল্টা কথা বলছে, এবারটাকে মাফ করে দিন। তারপর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জাং হাসপাতালে রয়েছে, তার শরীরের উপরে বারবার ঝাঁপিয়ে পড়ছে। সে মনে করছিল এরকম করলে তার শরীরটা সে ফিরে পাবে। তখনই জাংয়ের বিশ্বস্ত সেই লোকটা ম্যানচুল সেখানে এসে হাজির হয়ে যায়। কিন্তু সে এই দৃশ্যটা দেখে ভাবে যে সে হয়তো কোনো প্রেমিক প্রেমিকার ঘরে ঢুকে পড়েছে, তাই সে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু তার মনে পড়ে যে এটা তো তার বসের ঘর। সে ভেতরে এসে বলে যে তুই আমার বসের সঙ্গে এসব কি করছিলি রে। ম্যানচুল চিনতে পারে এ তো সেই ছেলেটা যে আমার বসের উপরে পড়ে গিয়ে তাকে কোমায় পাঠিয়ে দিয়েছে। ঠিক তখনই ডাক্তার সেখানে চলে আসে আর এই সুযোগটা নিয়ে জাং সেখান থেকে পালিয়ে যায়।
এরপরে সে কাঠমিস্ত্রি জংয়ের সাথে তাড়াতাড়ি বাড়ি আসে। এখানে জং তার ছেলের জন্য অনেক খাবার তৈরি করেছিল, কিন্তু এত খাবার দেখে জাং বলে যে আমি এত কিছু খেতে পারবো না। তবে একটু চেখে দেখার পরে তার কিছু একটা হয়, সামনে ঘোলা দেখতে শুরু করে। আর যখন তার চোখ খোলে তখন সে দেখে সব খাবার সে শেষ করে ফেলেছে। এরপর তার বাবা আদর করে বলে যে বাবা এবার তুমি যাও, আরাম করো, আমরা কাল স্কুলে যাবো আর তোমার ব্যাপারটা নিয়ে কথা বলবো। পরদিন তারা দুজন মিলে স্কুলে যায়। জং বসের মতো ভঙ্গিতে বসে আর তার অ্যাটিটিউড একটুও কমায় না। এরপর তার বাবা প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে শুরু করে। প্রিন্সিপাল সহ পুরো স্কুলে খবরটা ছড়িয়ে পড়েছিল যে যেদিন থেকে ডাং পড়ে গিয়েছে সেই দিন থেকে তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। কাঠমিস্ত্রি জাং প্রিন্সিপালকে বলে যে আমার ছেলে এমনটা করতে পারে না, সে নিজে নিজে বিল্ডিং থেকে কোনদিন ঝাঁপ দিতে পারে না, নিশ্চয়ই অন্য ছেলেরা তাকে কিছু একটা করেছিল। কিন্তু প্রিন্সিপাল এটা মানতে রাজি হয় না। এইসব শুনে জাং বুঝতে পারে যে প্রিন্সিপাল কিছু একটা লুকোচ্ছে। সে কাঠমিস্ত্রিকে চিন্তা করতে বারণ করে। তারপর ওই ছেলেটা মানে ডাং নিজের ক্লাসরুমে যায়। শিক্ষক সব ছাত্রদেরকে জানায় যে ওই দুর্ঘটনার পরের থেকে ডাং এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তাই তোমরা সবাই মিলে ওকে সাহায্য করবা। কিন্তু ক্লাসের কিছু ছেলেরা ডাঙের ভিতরে তাকে মধ্যিখানের আঙুল দেখিয়ে স্বাগতম জানায়। এরপর আমরা দেখি ক্যান্টিন এলাকায় কিছু মেয়েরা ইউনা নামের একটা মেয়েকে বুলি করছে। একটা মেয়ে তো ইউনার খাবারের ভিতরে কোল্ড ড্রিঙ্কস ঢেলে দেয় আর তারপর সেটা ওকে খেতে বলে। ইউনা কোনো পাল্টা লড়াই না করে চুপচাপ বসে সেটা খেতে শুরু করে। এরপর সেই মেয়েগুলো সেই খাবারটা তার মুখের উপরে ছুঁড়ে ফেলে দেয়। এইসব দেখে জাং তাদেরকে বলে যে ওকে শান্তিতে দুপুরের খাবার খেতে দে, ওকে কেন বিরক্ত করছিস। কিন্তু তখনই তেওক নামের একটা ছেলে তার কাছে এসে বলে যে ওরে লুজার, তুই বেশি কথা বলছিস না। সে জাংকে মারতে যাচ্ছিল, কিন্তু একজন শিক্ষক এসে তাদের মারামারিটা সেখানে আটকিয়ে দেয়। দুপুরের খাবার পর সেই ছেলেটা আবার জাংকে আটকায়। সেই তেওক নামের ছেলেটা বলে যে মনে হয় তোর কিছুই মনে নেই, কিন্তু তোর চোট লাগলেও তোকে আমাদের জন্য দুপুরের বার্গার আনতেই হবে, না হলে তুই মার খাবি। কিন্তু জাং উল্টে ওই ছেলেটাকে একটা থাপ্পড় মারে, আর কিছু বুঝে ওঠার আগেও সে তাকে আবার একটা থাপ্পড় মারে। তৃতীয় চড়ের সময় সেই তেওক নামের ছেলেটা ভয় পেতে শুরু করে। তারপরে জাং বলে যে আমার একটা কথা বলতো, এই ছেলেটা মানে আমি কি তোদের সাথে কিছু করেছিলাম যার জন্য তুই ওকে মানে আমাকে বুলিং করছিস, নাকি মানে আমি শুধু একমাত্র সহজ একটা লক্ষ্য তাই এমন করিস। এই কথাটা শুনে তেওক বলে যে মোটা, তুই একটা সহজ শিখাচ্ছিলি তাই আমরা তোকে বুলিং করি। এটা শুনে জং তাকে আবার একটা থাপ্পড় মারে আর তার বন্ধুদেরও সেখানে পিটিয়ে সেখান থেকে চলে যায়। তখন তার কিমজে নামের আর একটা ছেলের সঙ্গে দেখা হয়। সে এদের ভয়ে এদের জন্য খাবার জিনিস নিয়ে এসেছিল, কিন্তু যেহেতু সে এখন এই বুলিদের মার খেতে দেখে ফেলেছে তাই এই ছেলেগুলো তাকে বাথরুমে নিয়ে গিয়ে মারতে শুরু করে। বলে যে যদি তুই এই কথাটা কারোর সাথে বলার চেষ্টা করেছিস না তাহলে তোর রক্ষে নেই। বুলিগুলো ছেলেটার প্যান্ট খুলে তার ভিডিও বানাতে যাচ্ছিল যাতে করে পরে তাকে ব্ল্যাকমেল করা যায়। তখনই পিছন থেকে জাং বেরিয়ে আসে। জাং তার পেটের শক্তি দিয়ে তার সবগুলোকে মাটিতে ফেলে দেয়। এরপরে সে তেউকের ফোনটা উঠিয়ে নেয়। দেখে যে এতে এই ছেলেটার মানে ডংয়ের অনেকগুলো ছবি আছে। দেখা যায় তাকে অনেক বুলি করা হচ্ছিল। জাং সেই ছেলেটাকে আবার একটা চড় মেরে বলে যে আমি তোর ফোনটা কিছুক্ষণের মধ্যেই ফেরত দিয়ে যাবো। এরপরে সে বাড়ি এসে ফোনটা চেক করে। জাং এতে একটা ভিডিও খুঁজে পায়, যেটা দেখে সে জানতে পারে যে সেদিন এই সব ছেলেরা মিলে ডাংকে বুলিং করছিল। তারা সেই মেয়েটা মানে ইউনার জুতোটা একটা অ্যান্টেনার উপরে ঝুলিয়ে দিয়েছিল আর ডাংকে পাঁচিলের উপরে নেমে সেটা পারতে বলেছিল। এই কাজটা করতে গিয়ে এই ছেলেটা জাংয়ের উপরে পড়ে গিয়েছিল। জাং এখন সবকিছু জেনে গিয়েছে যে ছেলেটার সঙ্গে কিরকম ব্যবহার হতো। অন্যদিকে তেওকের বস এখন তেওক আর তার বন্ধুদের মারতে শুরু করেছে, কারণ তেওক নিজের ফোন থেকে সেই ভিডিওটা ডিলিট করেনি। আর তখনই জাং সেখানে এসে সেই ছেলেটাকে ধমকি দিয়ে বলে যে আমি এই ভিডিওটার একটা কপি বানিয়ে নিয়েছি, তাই এখন আমার থেকে দূরে থাকবি, না হলে তোদের জন্য ভালো হবে না। এই কথাটা বলে জাং সেই ছেলেটা মানে কিমজের সঙ্গে সেখান থেকে চলে যেতে শুরু করে। অন্যদিকে আমরা দেখি জাংয়ের স্ত্রী তার স্বামীর কোমায় থাকার সুযোগটা ব্যবহার করে পরক্রিয়ায় লিপ্ত হয়ে রয়েছে। তখনই ইয়ং তাদের দুজনের সামনে এসে হাজির হয়। সে তাদেরকে বলে যে আমি তোমাদের দুজনের একসাথে থাকা ছবিটা তুলে নিয়েছি আর এখন আমি এই ছবিটা চেয়ারম্যান হানকে পাঠাতে চলেছি। জাংয়ের স্ত্রী বলে যে এত নাটক না করে তুই কি চাস বল। অন্যদিকে জাং আবার হাসপাতালে তার নিজের শরীরের কাছে আসে, যেখানে ম্যানচুল তার পাশে বসে রয়েছে। সে আবার জাংকে দেখে বলে যে ওই মোটা, আমি তোকে বলেছিলাম না তুই আবার আমার বসের আশেপাশেও আসবি না। জাং এই কথা শুনে তার ডিমটা ফাটিয়ে দিয়ে বলে যে আমি তোর বস রে। তারপর সে ম্যানচুলকে এমন সব কথা বলে যা শুধু তার বসই জানতে পারতো। এই কথাগুলো ম্যানচুল শুনে সে বুঝে যায় যে এই ছেলেটাই তার বস। তারপর সে খেতে খেতে ম্যানচুলকে জিজ্ঞাসা করে যে আসলে তুই আমার শরীরের পাশে বসে কি করছিলি রে। এর উত্তরে ম্যানচুল জানায় যে একটা গুজব ছড়িয়েছে যে ইয়ং আপনাকে হাসপাতালেই খুন করার চেষ্টা করছে, সেই জন্যই আমি সেখানে বসে তোমাকে পাহারা দিচ্ছিলাম। পরের দিন সকালে স্কুলে জাংয়ের সঙ্গে একটা মেয়ের ধাক্কা লাগে। সে খুব দ্রুত কোথায় যাচ্ছিল আর তার টেডি বিয়ারটা সেখানে পড়ে যায়। জাং তার পিছু গিয়ে তার টেডি বিয়ারটা তাকে ফিরিয়ে দেয়। এ হলো সেই মেয়েটা ইউনা। সে বলে যে ডাং তোমার কি সত্যিই স্মৃতিশক্তি চলে গিয়েছে, তুমি আমাকে চিনতে পারছো না। ঠিক তখনই ইউনার মা সেখানে এসে হাজির হয়। জাং তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আসলে এই মহিলাটার নাম ছিল মিসুন। সে জাংয়ের প্রথম ভালোবাসা। মিনসু তাকে দেখে বলে যে আরে বাবা ডং, এ তো তুমি কত বড় হয়ে গেছো। জাং বলে যে মিনসু তুই এখানে কি করছিস। এই কথা শুনে সে তাকে একটা চড় মারে আর বলে যে তোর কথা বলার কোনো কাণ্ডজ্ঞান নেই, এত ছোট হয়ে তুই আমার নাম ধরে ডাকছিস। মিনসু তাকে মারতে শুরু করে আর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে জাং তার আর মিনসুর পুরনো কথাগুলো মনে করছিল। মিনসু যদি ইউনার মা হয় তাহলে তার বাবাকে। এরপর সে স্কুলের সময় ইউনার কিছুটা চুল ছিঁড়ে নেয় আর ডিএনএ পরীক্ষা করে জানতে পারে যে ইউনা তারই মেয়ে, যাকে স্কুলে বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এইসব জানার পরে তার খুব রাগ হতে শুরু করে। পরের দিন স্কুলে সেই মেয়েরা আবার তার মেয়ে ইউনাকে বিরক্ত করতে শুরু করে আর বলে যে তুই আমার লিপস্টিক চুরি করেছিস না। তারা তার ব্যাগ চেক করে। এটা দেখে জাং বলে যে তোর লিপস্টিক আমি চুরি করেছিলাম, আমার ওটা দরকার ছিল, কিন্তু আমার সেটা পছন্দ হয়নি তাই আমি সেটা ফেলে দিয়েছি। এইভাবে জাং ইউনাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে দেখে যে তার মেয়ে কাঁদছে।
এই জন্যই সে ম্যানচুলকে সেই মেয়েদের ছবি দিয়ে বলে যে এই মেয়েরা আমার মেয়েকে বুলিং করছে, এদেরকে একটা ভালো শিক্ষা দিয়ে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিত। কিন্তু ম্যালচু বলে যে বস, আমরা এটা করতে পারি না, এরা তো হাই স্কুল মেয়ে, আর এরা আমাদের থেকে কতটা ছোট বলো তো, হয়তো ইউনার উচিত এই বিষয়টা নিজে থেকেই স্কুলে সামলে নেওয়ার। এই কথা শোনার পরে সে আবার মিনসুর সঙ্গে দেখা করতে যায়। মিনসুন জানে না যে এই ছেলেটার ভিতরে তার প্রথম ভালোবাসার আত্মা আছে। তিনি তাকে ডংই মনে করছিল। জাং তাকে সবকিছু জানিয়ে বলে যে শিক্ষকরা বুলিং এর দিকটা এড়িয়ে যাচ্ছে। মিনসু চিন্তা করতে শুরু করে। তিনি বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। সে বলে যে আসলে এইসব ভুলের কারণ জাং নামের একটা লোক। তার কোনো ধারণা নেই যে আমার মেয়ে আর আমি কি পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছি। সে নিজের সম্পর্কে খারাপ কথা শুনে বলে যে তুমি চিন্তা করো না, আমি স্কুলে সবকিছু সামলে নেবো। অন্যদিকে জাংয়ের স্ত্রী এবার ইউনার সঙ্গে মিলে কাজ করতে শুরু করেছে। সে তার বাবাকে জানায় যে জাং 3 বিলিয়ন ইউনের ঘোটালা করেছে। সে তার বাবাকে মানে চেয়ারম্যান হানকে কিছু কাগজপত্র দেখায়। অন্যদিকে জাং এবার ঠিক করে যে তার মেয়েকে বাঁচাতেই হবে। সেই সঙ্গে সঙ্গে এই ছেলেটার শরীরও একটা সঠিক শেপে নিয়ে আসতে হবে। এই জন্য জাং জিমে প্র্যাকটিস করতে শুরু করে। আর মিনসুও সেখানে ইউনাকে পাঠিয়ে দেয়। কিন্তু ইউনা বলে যে আমার এইসবের প্রতি কোনো আগ্রহ নেই, আমি চলে যাচ্ছি। কিন্তু সে যখন বেরিয়ে যাচ্ছিল তখন ম্যানচুল তাদের নতুন ট্রেনিং টিচার হয়ে সেখানে এসে পড়ে। তারপর তাদের দুজনকেই ফাইটিং ট্রেনিং দিতে শুরু করে। কিছুদিনের মধ্যেই ইউনা ভালো একটা ফাইটার হয়ে ওঠে। আর একই সাথে জাংও তার ওজন কমিয়ে তার বডিকে একদম পারফেক্ট শেপ দিয়ে ফেলেছিল। সে স্কুলে যেতেই স্কুলে সব মেয়েরা তো তার নতুন রূপ দেখে অবাক হয়ে যায়। আর মেয়েদের পাশাপাশি ছেলেরাও তো তার দিকে তাকিয়েছিল। এরপর আমরা দেখি স্কুল থেকে জাং ইউনার সাথে তার বাড়িতে এসছে। সেখান থেকে সে তার মেয়ের একটা ছবি তার ফোনের ভিতরে তুলে নেয়। অন্যদিকে কাঠমিস্ত্রি জং কঠোর পরিশ্রমের পর বেতন নিয়ে বাড়ি ফিরছিল। কিন্তু মাঝ রাস্তায় কিছু লোক তাকে ঘিরে ফেলে। সে 2 বছর আগে লোকগুলোর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আর এখন ওই লোকগুলো তার কাছ থেকে টাকা আদায় করার জন্য তাকে মারতে শুরু করেছে। ঠিক তখনই সেখানে জাং চলে আসে। সে এটা দেখে ওই লোকগুলোর সাথে একাই ফাইট করতে শুরু করে। কিন্তু তার বাবা ভয় পেয়ে যায়। সে ভাবছিল তার ছেলে হয়তো মার খেয়ে যাবে, তাই তিনি তাকে আঁকড়ে ধরে, যার জন্য সব মার তাকেই খেতে হয়। এরপর ওই লোকগুলোর বস বলে যে তোমাদের কাছে মাত্র 1 সপ্তাহ সময় আছে। 1 সপ্তাহ সময়ের মধ্যে আমার 80 মিলিয়ন ইয়ন লাগবে। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। জাং দেখতে পায় যে তিনি তো অজ্ঞান হয়ে গেছে। এরপর আমরা দেখি ম্যানচুল একাই সেই লোকগুলোর আড্ডায় পৌঁছে গিয়েছে। সে একাই তাদের সবার সঙ্গে লড়াই করে তাদের হাড়গোড় ভেঙে দেয়। সে বলে যে ওই কাঠমিস্ত্রিটা 2 বছর আগে তোদের কাছ থেকে 5 মিলিয়ন ইয়ন ধার নিয়েছিল, আর এখন তোর কাছ থেকে 80 মিলিয়ন ইয়ন চাচ্ছিস কেন? ওনার ধারের টাকা কমিয়ে দিবি, নাহলে তোদের জন্য মোটেও ভালো হবে না। সেই লোকগুলোও ভয় পেয়ে তার কথা মেনে নেয়। অন্যদিকে জং সেই কাঠমিস্ত্রির জন্য নিজের হাতেই খাবার রান্না করেছিল। আর এটা দেখে তিনি তো খুব খুশি হয় যে তার ছেলে তার যত্ন নিচ্ছে। তিনি বলে যে ওই লোকগুলো আমার কাছে ফোন করেছিল, তারা আমার ধার কমিয়ে দিয়েছে। এরপরে স্কুলে আমরা দেখি জাং তার মেয়ের ছবি দেখছিল আর অনেক খুশি ছিল। ঠিক সেই সময় সেই মেয়েগুলো আবার ইউনার কাছে এসে তাকে বুলিং করতে শুরু করে। কিন্তু এবার ইউনা তাদের ভয় পায় না। সে ওই মেয়েগুলোকে মেরে তাদেরকে ভয় দেখিয়ে সেখান থেকে চলে যায়। জাং এটা দেখে খুব খুশি হয়। সে ভাবছিল যে ঠিক আমার মতোই হয়েছে ও। এরপরে সে মিসুংয়ের রেস্টুরেন্টে গিয়ে এই কথাগুলো সব তাকে জানায় যে তার মেয়ে কতটা শক্ত হয়ে উঠেছে। তিনি এই কথাগুলো শুনে খুব খুশি হয়ে তাকে রামেন্স খেতে দেয়। সে বলে যে বাবা, তোমাকে এভাবে খেতে দেখে আমার কারোর কথা মনে পড়ে গেল। আজকাল তুমি আমাকে ইউনার বাবার কথা মনে করে দিচ্ছ। তখনই ওখানে থাকা কিছু কাস্টমারের কাছে সে ড্রিঙ্কস সার্ভ করতে যায়। তখন ওই লোকগুলো মিসুংয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে শুরু করে। এটা দেখে জাংয়ের তো পুরো মস্তক গরম হয়ে যায়। সে লোকগুলোর সাথে ঝামেলা করতে শুরু করে। আর ঝামেলাটা দেখতে দেখতেই হাতাফায়ে পরিবর্তন হয়ে যায়। জাং মিসুংকে কিচেনে পাঠিয়ে দেয়। তারপর সেই লোকগুলোর সাথে সে একাই মোকাবেলা করতে শুরু করে। সে একজন লোককে ধরে বলে যে তুই আমার বউয়ের গায়ে হাত তুললি, তোর সাহস তো ভালো। জাং তাকে বেধড়ক পেটাতে শুরু করে। মিসুং বাইরে এসে তাকে আটকিয়ে বলে যে এভাবে এই লোকটাকে মারলে তো মরে যাবে। তারপর সে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে, আর তুমি আমাকে বারবার তোমার বউ কেন বলছো? জাং তাকে সবকিছু জানায় যে তার আত্মা ওই ছেলেটার শরীরের সাথে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মিসুং এই কথাটা একটু বিশ্বাস করছিল না। এটা শুনে জাং তাকে কিছু কথা বলে বিশ্বাস করানোর চেষ্টা করে। সে বলে যে তোমার পেটে একটা তীর আছে, আর তুমি চাইলে আমি তোমার এর থেকেও বেশি ব্যক্তিগত কথা বলতে পারি, যা শুধু আমিই জানি। এই কথাগুলো শুনে মিসুং তো পুরো ঘাবড়ে যায়। তারপর সে জিজ্ঞাসা করে যে বলো তো আমরা প্রথমবার কোথায় দেখা করেছিলাম, আর আমাদের ব্রেকআপ কোথায় হয়েছিল? জাং তাকে সব জানাই আর বলে যে যখন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে তখন তুমি বলোনি কেন যে তুমি প্রেগনেন্ট? যদি আমি জানতাম তাহলে আমি তোমাকে কোনোদিনই ছাড়তাম না। মিসুংয়ের বিশ্বাস হয় যে এই লোকটাই জাং। মিসুং বলেন যে তুমি এখন আবার কেন আমাদের জীবনে ফিরে এসছো? আর ইউনা তোমার মেয়ে না, ওকে আমি বড় করেছি। তুমি এখনও একজন গ্যাংস্টার আছো, এই কারণেই তো আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম। মিসুং জংকে সেখান থেকে চলে যেতে বলে। জাংয়ের কাছেও কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতে হয়। সে চলে যাওয়ার পরে মিসুং সেই দিনের কথা মনে করতে থাকে যেখানে সে জাংয়ের সাথে দেখা করতে গিয়েছিল। সে জাংকে সত্যি কথাটা বলতে গিয়েছিল, কিন্তু জাং তাকে আগেই বলে দিয়েছিল যে আমরা ব্রেকআপ করব, কারণ তার বিয়ে হচ্ছিল চেয়ারম্যানের মেয়ের সাথে, যার ফলে সে প্রচুর টাকা পেত। এইসব মনে করে মিসুং আরও বেশি রেগে যায়। পরের দিন স্কুলে জাং ইউনার সঙ্গে বসেছিল। তখনই একটা ধনী ছেলে সেখানে এসে বলে যে তুমি কি আজকে আমার জন্মদিনের পার্টিতে আসবা? সে ইউনাকে নিমন্ত্রণ করছিল। আর এটা দেখে ইউনাও চমকে যায়, কারণ এই ছেলেটাকে মনে মনে সে পছন্দ করতো। আর সেই মুহূর্তে জাংও এখানে জানতে পারে যে তার মেয়ে এই ছেলেটাকে পছন্দ করে। এটা জানতে পেরে সে ওখান থেকে উঠে চলে যায়। অন্যদিকে মিসুং তখনও ভাবনার ভিতরে ঢুকেছিল। আর তখনই জাং তাকে মেসেজ করে দেখা করার জন্য ডাকে। পরের দিন ইউনা সেই বড়লোক ছেলের ভিলায় পার্টিতে চলে আসে। ঠিক সেখানেই জাংয়ের স্কুলের বন্ধু সেই বদমাইশ মেয়েগুলোর রুমে জিনিসপত্র রাখতে এসেছিল। আর তখন তারা নিজের ভিতরে কথা বলছিল যে আজ তো ইউনা গেছে। সে জানে না যে আজ তাকে পার্টিতে কেন ডাকা হয়েছে। জাংয়ের বন্ধু এই কথাটা শুনে ফেলে।
অন্যদিকে মিসুং অবশেষে জাংয়ের সাথে দেখা করতে আসে। সে মিসুংয়ের সঙ্গে দেখা করে তাকে বোঝাতে শুরু করে যে অতীতে তার সাথে যা করেছে তার জন্য সে খুব লজ্জিত, আর এখন তারা একসাথে থাকতে চায়। কিন্তু সে রাজি হয় না, বলে যে এটা সম্ভব নয়। আশেপাশে থাকা লোকগুলো তো এটা শুনে অবাক হয়ে যায়। এই ছেলেটা এক তো কম বয়সেই বিবাহিত, আবার তার প্রেমের সম্পর্কও চলছে। মিসুং সেখান থেকে উঠে চলে যেতে লাগে। তখনই জাং তাকে আটকে ধরে তাকে চুমু খাওয়ার চেষ্টা করে, আর এই আচরণে মিসুং রেগে গিয়ে তাকে একটা চড় মেরে বসে। আশেপাশে থাকা মানুষগুলো শকড হয়ে যায়, ভাবে যে এটা কি হচ্ছে। মিসুং এবার জাংকে ধরে পুলিশের কাছে নিয়ে যেতে চাইছিল। জাং এখানে তার কাছে ক্ষমা চাই। ঠিক তখনই তার স্কুলের বন্ধুটার ফোন আসে। সে জানায় যে ইউনা হয়তো আজকে বিপদে আছে। আর এই কথাগুলো জানার পরে সে গাড়ি চালিয়ে ইউনার বন্ধুদের কাছে ফোন করে, আর তার কাছ থেকে লোকেশন নিয়ে সেই পার্টিতে যেতে শুরু করে। অন্যদিকে সেই ধনী ছেলেটা ইউনাকে জোর করে মদ খাওয়ানোর চেষ্টা করছিল। ইউনা রাজি না হলে তখন তার আসল রূপ তার সামনে দেখায়, বলে যে আমি তোমাকে এই পার্টিতে এমনি এমনিই ডাকিনি। সে ইউনার উপরে ড্রিঙ্কসটাও ঢেলে দেয়। কিছু সময় পর জাংও সেখানে পৌঁছে যায়। সে বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদেরকে মেরে ভিতরে ঢুকে আসে আর ইউনাকে খুঁজতে শুরু করে। সে দেখে যে কিছু ছেলেরা ইউনাকে বিরক্ত করছে। জাং তাকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সেই ছেলেগুলো তাদের মাঝখানে চলে আসে। সে ওখানে থাকা একটা ছেলের ঘাড় ভেঙে দেয় আর বাকি ছেলেদের সাথে লড়াই শুরু করে। দেখতে দেখতেই সে মেরে সবাইকে সেখানে লুটিয়ে দেয়। একটা ছেলে মারামারিতে খুব ভালো ছিল, কিন্তু কয়েকটা ঘুষি খাওয়ার পরে তারও আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে না। সেই বদমাইশ মেয়েগুলোর মধ্যে একটা মেয়ে এইসব দেখে তো পুরো জাংয়ের উপর ফিদা হয়ে যায়। ইউনাও এবার সেই বড়লোক ছেলেটার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর বংশের প্রদীপ জ্বালানোর জায়গায় লাথি মেরে তাকে পুলের ভিতরে ফেলে দেয়। এরপর তারা দুজনেই একসাথে সেখান থেকে চলে যায়। পরের দিন ম্যানচুল জাংয়ের আসল শরীরকে দেখতে যাচ্ছিল। তখন কিছু লোক তাকে বাইরে আটকে দেয়, বলে যে চেয়ারম্যানের আদেশ আছে, কেউ জাংয়ের সাথে দেখা করতে পারবে না। এরপরে ম্যানচুল জাংয়ের কাছে এসে সবকিছু জানায়। তোমার স্ত্রী ইয়ং এর সাথে মিলে গিয়ে তোমাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দিয়েছে, আর এখন চেয়ারম্যান ভাবছে যে তুমি 3 মিলিয়ন টাকার ঘোটালা করেছো, আর তিনি ভাবছেন যে তুমি যখন পালাচ্ছিলে তখনই তোমার এই দুর্ঘটনাটা হয়েছে। জাং ভাবছিল যে এখন তার কি করা উচিত। এরপর জাংয়ের কথা মতো ম্যানচুল চেয়ারম্যানের কাছে একটা চিঠি পৌঁছে দেয়। অন্যদিকে আমরা দেখি জাং আবার ইউনার কাছে ফিরে এসছে। সে জিজ্ঞেস করছে যে ইউনা কেমন আছে। মিসুং বলে যে যদি তুমি সত্যিই তোমার মেয়ের চিন্তা করো তাহলে তুমি এখান থেকে চলে যাও। জাংয়ের কোনো উপায় না থাকায় সেখান থেকে বেরিয়ে আসে। তখনই তার সামনে সেই গুন্ডা মেয়েদের ভিতরে একজন চলে আসে। সে জিজ্ঞাসা করে যে তোমার আর ইউনার ভিতরে কি প্রেমের সম্পর্ক আছে। জং সাথে সাথে রাগ করে না বলে দেয়। আর এটা শুনে সেই মেয়েটা জংকে বলে যে তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, কিন্তু সে পরিষ্কারভাবে মানা করে দেয়। সেই মেয়েটা জাংকে একটা গিফট বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই ইউনা সেখানে চলে আসে। সে এটা দেখে বলে যে তুমি কি ওই মেয়েটার সাথে প্রেম করছো, কিন্তু জাং এবারও না করে দেয়। এটা শুনে ইউনাও তার মতো সেই একই কথা বলে যে তাহলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। জাং রাগে না বলে সেখান থেকে চলে যায়। এরপর ইউনা বাড়ি ফিরে তার মাকে জানায় যে আমি ডংকে খুব পছন্দ করি আর আমি তার প্রেমে পড়ে গেছি। প্রথমে মিসুং এটা শুনে অবাক হয়ে যায় আর একই সাথে ভীষণ রেগেও যায়, কারণ সে জানে যে ডং আসলে তার বাবা। তার মা বলে যে তুই ওর থেকে দূরে থাকবি। পরের দিন মিসুং জংকে স্কুল থেকেই ধরে টেনে নিয়ে যায়, বলে যে তুমি এমন কি করেছো যে তোমার মেয়েও এখন তোমাকে তার প্রেমিক বানাতে চাইছে। জাং শান্তভাবে উত্তর দেয় যে আমি শুধু তার বন্ধু হতে চেয়েছিলাম। মিসুং এখানে জাংকে বলে যে তুমি এখান থেকে চলে যাও আর আমাদেরকে একা থাকতে দাও, আমরা আর কোনোদিনও এক হতে পারবো না, কারণ তুমি আগে থেকেই বিবাহিত। ঠিক তখনই ইউনা সেখানে চলে আসে আর বলে যে কে বিবাহিত। এখানে জাং কিছু না ভেবেই বলে দেয় যে আমি তোমার মাকে পছন্দ করি। ইউনা এটা শুনে তো পুরো হতবাক হয়ে যায়। তার মনে হচ্ছিল যে তার মা হয়তো তার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিচ্ছে। ইউনা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। মিসুং তো জংয়ের ওপর পুরো রাগে ফেটে পড়ে, বলে যে তুমি এই কথাটা কেন বললে। অন্যদিকে ইয়াং গার্ডদেরকে মেরে জংয়ের শরীরের কাছে পৌঁছে যায়। সে জংকে মারতে এসেছিল, কিন্তু তখনই জংয়ের জ্ঞান ফিরে আসে। সে বলে যে আঙ্কেল তোমার প্যান্টের জিপ খোলা আছে। তার জ্ঞান ফিরে এসে দেখে ইয়াং তো নিজেই অজ্ঞান হয়ে যায়। এরপর আমরা দেখি জাং ডংয়ের বাড়িতে এসছে। সে কাঠমিস্ত্রিকে নিজের বাবা বলে ডাকতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে সেই হাই স্কুল ছাত্রের আত্মাটা জাংয়ের ভিতরে চলে এসছে, কিন্তু তার বাবার কাছে সে তো একটা অচেনা লোক। আর ডং মানে যার শরীরে সে এখন আছে সে নিজেও কাঁদতে শুরু করে। তখনই ডাং মানে জংয়ের আসল শরীর সেখানে চলে আসে। সে বুঝতে পারে যে তার শরীরে এখন সেই ছেলেটার আত্মা আছে যার শরীরে এখন সে নিজে রয়েছে। ডংও সবকিছু বুঝতে পারে, আর এটা দেখে সে তো পুরো ঘাবড়িয়ে যায়। তখন জাং তার নিজের শরীরকে মানে ডংকে একটা চড় মেরে শান্ত করে দেয়। আর তারপরে জাং কাঠমিস্ত্রিকে সবকিছু বুঝিয়ে বলতে শুরু করে। প্রথমে তিনি একদমই বিশ্বাস করতে চায় না, কিন্তু কিছুক্ষণ পর তিনি বুঝতে পারে যে এই দুইজন সত্যি সত্যিই বদলিয়ে গিয়েছে। এরপরে জাং ডাংকে বলে যে কিরে ছেলে, তুই কি ইউনাকে পছন্দ করিস? যদি তুই আমার কথা মতো কাজ করিস তাহলে তুই ইউনার কাছে থাকতে পারবি। অন্যদিকে জাংয়ের স্ত্রী ইয়াংয়ের উপরে রেগেছিল, কারণ সে জাংকে মারতে পারিনি। ইয়াং বলে যে চিন্তা করো না, আমি আমার লোকজনকে পাঠিয়ে দিয়েছি, ও কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে বের করে নেবে তারা। তখনই একজন লোক সেখানে চলে আসে। সে জানায় যে জং কোথায় আছে সে জানতে পেরেছে। এদিকে জাং ডংকে নিয়ে মিসুংয়ের কাছে আসে, আর ডং এখন জাং সেজে মিসুংয়ের সঙ্গে কথা বলতে শুরু করে আর মিথ্যে বলে যে আমাদের আত্মাটা আবার পরিবর্তন হয়ে গেছে আর আমরা স্বাভাবিক হয়ে গেছি। এরপরে ডং জাংয়ের শেখানো কথা মতন মিসুংয়ের কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু তখনই ইয়াং তার লোকজন নিয়ে সেখানে চলে আসে। এটা দেখে ডাং তো পুরো ভয় পেয়ে কাঁদতে শুরু করে। মিসুংও তার আচরণ দেখে সবকিছু বুঝে ফেলে যে আসলে এটা সত্যি না। এরপর জাং তাদের দুজনকে আবার রান্না করে পাঠিয়ে দেয় আর ডাংকে বলে যে তুই মিসুংকে ভিতরেই আটকে রাখবি। জাং গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। ইয়ং মনে করছিল যে এ তো একটা হাই স্কুল ছেলে, এ কিছুই করতে পারবে না, তাই সে ওকে গুরুত্ব দেয় না। কিন্তু জাং দেখতে দেখতেই সেই সব লোকগুলোকে সেখানে শেষ করে দেয়। তখনই ইয়াং তার সব থেকে শক্তিশালী লোকটাকে লড়াইয়ের জন্য পাঠায়। জাং আর তার মধ্যে অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে, যেখানে শেষমেশ জাং তাকে মারতে সক্ষম হয়। কিন্তু তখনই ইয়ং পেছন থেকে এসে তার উপরে হামলা করে আর তার গলায় ছুরি রেখে বলে যে জং ভিতর থেকে বাইরে আই।
কিন্তু জাংয়ের শরীরের বদলে সেখানে মিসুং বাইরে আসে। সে গ্যাস সিলিন্ডার চালু করে একটা লাইটার হাতে ধরে বাইরে আসে, বলে যে যদি তোমরা 3 গুণের মধ্যে এখান থেকে না চলে যাও তাহলে আমি এই পুরো ঘরটাই আগুন লাগিয়ে দেবো। ইয়ং তো ভয় পেতে শুরু করে, আর এই সুযোগটা নিয়ে জাংও আবার তাকে মারতে শুরু করে, কিন্তু মিসুং তাকে লড়াই করতে মানা করে। এই সুযোগে ইয়ং তার লোকজনদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। জাং এবার মিসুংয়ের কাছে এসে সিলিন্ডারটা বন্ধ করে দিয়ে ইয়ংয়ের হাত থেকে লাইটারটা নিয়ে নেয়। মিসুংও খুব ভয় পেয়েছিল আর ভিতর থেকে একদম ভেঙে পড়েছিল। তখনই ডং বাইরে বেরিয়ে আসে। মিসুং এবার আসল জাংকে সরিয়ে দিয়ে ডংয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। সে জাংয়ের শরীরের সামনে সেই সব কথা বলে যা এত বছর ধরে সে নিজের ভিতরে চেপে রেখেছিল। মিসুং তখন বলে যে আমার তোমার খুব মনে পড়ছিল, শেষমেশ তুমি 17 বছর পর ফিরে এলে। মিসুং তার গলা জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। জাংও বুঝতে পারে যে মিসুং আজও তাকে খুব ভালোবাসে। এরপর আমরা দেখি জাংয়ের কোম্পানিতে চেয়ারম্যান তার মেয়েকে ডেকে পাঠিয়েছে। জাংয়ের পাঠানো চিঠি থেকে চেয়ারম্যান হান জানতে পেরেছে যে তার মেয়ে ইউনা তার সাথে মিথ্যে কথা বলেছে, আর আসলে জাং কোনো টাকা চুরি করেনি। চেয়ারম্যান তার মেয়েকে বলে যে এই চিঠিটা সে দুর্ঘটনার আগে লিখেছিল, আর আমরা হাতের লেখা পরীক্ষা করেছি, এই হাতের লেখাটা পুরোপুরি জাংয়ের সাথে মিলে যাচ্ছে। এটা শুনে সে বলে যে এটা কিভাবে হতে পারে, আমি তো দুর্ঘটনার পর ইয়ংয়ের সাথে হাত মিলিয়েছি। এতে চেয়ারম্যান বুঝতে পারে যে তার মেয়ে তাকে ধোকা দিচ্ছে, সেই সঙ্গে তিনি তার মেয়ের প্রেমের সম্পর্কের ব্যাপারেও জানতে পারে। অন্যদিকে আমরা দেখি জাং ডংকে পুরো স্ক্রিপ্টটা বুঝিয়ে দিয়েছে, আর সেই মতোই চেয়ারম্যানের সামনে গিয়ে তাকে কথা বলতে বলেছে। এবার সেই ছেলেটা মানে ডাং জং সেজে চেয়ারম্যানের সামনে আসে। আসল জাং গাড়িতে বসে রেডিওর মাধ্যমে ডাংকে সবকিছু বলে দিচ্ছিল। ঠিক তখনই চেয়ারম্যান তার টাকার থেকে 1 টাকাও তার মেয়েকে দেবে না বলে জানায়। এতে রেগে গিয়ে তার মেয়ে জানায় যে জাংয়ের তো একটা মেয়ে আছে, আর সেও একটা মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে আছে। এই কথা শুনে চেয়ারম্যান জাংকে এই বিষয়ে জিজ্ঞাসা করেন। আসল জাং তাকে নির্দেশ দিচ্ছিল, কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের জন্য ডং কিছুই শুনতে পাচ্ছিল না। এখানে ডাং চেয়ারম্যানকে বলে যে হ্যাঁ এটা সত্যি যে আমার একটা মেয়ে আছে, কিন্তু এই কথাটা আমি আগে জানতাম না, দুর্ঘটনার পরে জানতে পেরেছি। ডাং বলে যে যদি আপনি আমার পরিবারের সঙ্গে থাকার কারণে কোম্পানি থেকে আমাকে বের করে দেবেন আর আমাকে কোনো টাকাও দেবেন না, আমার তাও চলবে। এইসব শোনার পরে চেয়ারম্যান তার উপরে রাগ করে না, আর এটা থেকে জাংয়ের স্ত্রী সেখান থেকে চলে যায়। এরপরে চেয়ারম্যান বলে যে তুমি যেমন চাও তেমন করতে পারো, তোমার মতো বাঁচতে পারো। ডং খুব খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে আসল জং এটা দেখে খুব খুশি হয় যে ডাং ভিতরে সবকিছু সামলিয়ে নিয়েছে, কিন্তু ঠিক তখনই তার স্ত্রী রেগে একটা গাড়ি নিয়ে তাদেরকে ধাক্কা মারতে চাইছিল। জাং পরিস্থিতিটা সামলে নিয়ে ডংকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয়, আর নিজেই গাড়িতে আহত হয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে মিসুং আর ইউনাও এসেছিল। এখানে ইউনা জংয়ের আসল শরীরটা দেখে বলে যে মা এ তো আমার বাবা না, তুমি ইনার ছবি আমার থেকে লুকিয়ে রেখেছিলে, কিন্তু আমি সেই ছবিটা দেখে ফেলেছিলাম। এখানে আসল জাং মানে ডংয়ের শরীরে যে আছে সে বলে যে হ্যাঁ আমিই তোমার বাবা। ইউনা চিন্তায় পড়ে ভাবতে থাকে যে এটা কি চলছে, আমার মা কি সত্যিই আমার বন্ধুকে বিয়ে করে নিয়েছে? তখনই কথা বলতে বলতে জাং অজ্ঞান হয়ে যায়, আর এর সাথে সাথেই জাংয়ের শরীরে থাকা ডংও অজ্ঞান হয়ে যায়। এর কিছুক্ষণ পর জাংয়ের অপারেশন থিয়েটারে জ্ঞান ফেরে। সেখানে তার সামনে সেই রেস্টুরেন্টের মালিক ছিলেন। এতে জাং বুঝতে পারে যে আত্মা বদলানোর পেছনে এই মহিলাটারই হাত ছিল। সেই মহিলাটা এখন জংকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো। এরপর বন্ধুরা গল্পটা 6 মাস এগিয়ে যায়, যেখানে ডং এখন তার আসল শরীরে ফিরে এসছে। সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ হওয়ার পরে স্কুলে এসছে। সে স্কুলে আসার পরে সব ছেলেমেয়েরা তার প্রশংসা করতে শুরু করে, কারণ স্কুলে এখন সব বুলিরা ডংয়ের ভয়তে স্কুল ছেড়ে চলে গিয়েছে। আর এখন ডং আর ইউনা স্কুলের নতুন হিরো হয়ে গিয়েছে। সেই গুন্ডা ইয়ংকেও পুলিশে ধরে ফেলেছে, আর আসল জংও নিজের শরীরে ফিরে এসছে। আর এখন সে গুন্ডাগিরি ছেড়ে মিসুংয়ের সঙ্গে থাকতে শুরু করেছে। সেই সঙ্গে কাঠমিস্ত্রি জং আর ম্যানচুলো তাদের সঙ্গে রেস্টুরেন্টে কাজ করতে শুরু করেছে। আর এরই সাথে জাং তার মেয়ের সাথে ভালো সময় কাটাচ্ছিল। বন্ধুরা এই ড্রামাটার হ্যাপি এন্ডিং এখানেই হয়। আপনাদের ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, আর পাশে দেখেন হাইপের চিহ্ন আছে, আমাকে হাইপ করে নিশ্চয়ই জানাবেন। এমন আরও ড্রামা দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।